সকাল সকাল থালায় এসে নন্দীদের দোকানের চা না খেলে ইন্সপেক্টর অর্জুনের যেন দিনটাই ভালো যায় না। মোবাইলটা হাতে তুলেছে একটা চা বলার জন্য, ঠিক তেমন সময় স্বপন নন্দী চা নিয়ে হাজির। অর্জুন বলল, বাহ, এ তো মেঘ না চাইতেই জল। স্বপন বলল, আসলে একটা খবর আছে স্যার, ওই জন্যই আসলাম। কাল রাতে আমাদের পাড়ার একটা ছেলে সুইসাইড করার চেষ্টা করেছে। তার বাবা মা দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। অর্জুন বলল, তা কেমন আছে এখন ছেলেটা? কত বয়স? হয়তো বাবা মা বকেছে বা গার্লফ্রেন্ডের সঙ্গে ঝামেলা, এইসব কারণেই তো ছেলে মেয়েগুলো আজকাল এই সব কাজ করে। ঠিক আছে, আমি একজন কনস্টেবলকে পাঠিয়ে দেবো জাস্ট একটু ওয়ার্ন করার জন্য। স্বপন বলল, স্যার, আমার ব্যাপারটা অন্যরকম লাগছে। অন্যরকম মানে কেমন, একটু বলো শুনি। স্বপন বলল, ছেলেটার বয়স এই 20-22 বছর হবে, হাসি খুশি ছেলে। বেশ কয়েক মাস ধরে লক্ষ্য করছিলাম সারাক্ষণ যেন মোবাইল নিয়েও ব্যস্ত থাকতো, রাস্তাঘাটে যে কোনো জায়গায়। তারপর এই কিছুদিন আগে দেখছি ছেলেটা কেমন মন মরা হয়ে ঘুরে বেড়াচ্ছে, যেন কিছু একটা হয়েছে। আমার ভাইজি রোডের ধারে ওই প্রাইমারি স্কুলে পড়ে। একদিন আমি ওকে নিয়ে স্কুলে দিতে গিয়ে দেখি ওখানে একটা সোনার দোকানে ছেলেরা যেন কিছু একটা বিক্রি করলো। তখন থেকে খুব সন্দেহ হচ্ছিল। তারপর আজকে শুনি এইসব কাণ্ড। কিছু একটা গড়বড় হলেও হতে পারে, আপনি গিয়ে একটু দেখে আসুন। হাসপাতালের নাম জেনে সঙ্গে সঙ্গে অর্জুন পৌঁছে গেল সেখানে। ছেলেটির নাম অয়ন। হাসপাতালে খোঁজ করে দেখলো তার বাবা মা সেখানে রয়েছে। মায়ের অবস্থা কথা বলার মতো নেই, কিন্তু বাবাকে পাশে ডেকে অর্জুন জিজ্ঞাসাবাদ করতে লাগলো। পুলিশকে দেখে প্রথমে তো তার বাবা একটু হকচকিয়ে গেল। তারপর একটু শান্ত হলে অর্জুন জিজ্ঞেস করলো, কি হয়েছিল? আপনার ছেলে এমন কেন করলো? অয়নের বাবা বলল, আমরা তো ঠিক বুঝতে পারছি না, কদিন ধরে ছেলেকে মনমরা দেখছি। কাল রাতে তো কিছু খেলো না। রাতে দেখি যে দরজা বন্ধ আর ভেতর থেকে কেমন একটা আওয়াজ আসছে। জানলা দিয়ে দেখলাম ছেলে আমার ছটফট করছে। দরজা ভেঙে ওকে বের করে হাসপাতালে আনি। অর্জুন বলল, আপনারা কি বকাবকি করেছিলেন বা কোনো গার্লফ্রেন্ডের চক্কর? ছেলেটির বাবা বলল, একদমই করিনি, আর গার্লফ্রেন্ডের কথা ঠিক বলতে পারবো না। এমন সময় আরেকটি ছেলে হন্তদন্ত হয়ে এসে বলল, আঙ্কেল, অয়নের কি হয়েছে? ও নাকি হাসপাতালে অ্যাডমিট। আমি বাড়ি গেছিলাম, ওখান থেকেই শুনতে পেয়ে এখানে আসলাম। অর্জুন বলল, তুমি কি ওর বন্ধু? ছেলেটি সম্মতি জানাতে অর্জুন বলল, তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার আছে। তুমি কি জানো ও কী কারণে সুইসাইড করতে পারে? ওর মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলে বা এমন কিছু যার জন্য মনে হয়েছে যে ও এমন কিছু একটা করতে পারে? ছেলেটি বলল, তেমন কিছু না, তবে বেশ কদিন ধরেই দেখছি যে ও খুব অন্যমনস্ক হয়ে থাকে, কিছু নিয়ে খুব চিন্তায় আছে, ঠিকমতো কথা বলে না। আমরা অনেকবার জিজ্ঞাসা করেছি, কিছু বলেনি। আর হ্যাঁ, ও আমার কাকার মেয়েকে পড়ায়। কাকিমা বলল যে এই মাসের মাইনেটা যখন দিয়েছে তখন নাকি ও কলেজের ফিস দেয়া হয়নি, এই বলে কাকিমার কাছে পরের মাসের মাইনেটাও অ্যাডভান্স চেয়েছে। অথচ আমরা যতদূর জানি আঙ্কেল প্রতি মাসেই ওকে টাকা দেয়। আর হ্যাঁ স্যার, গত কয় মাস ধরে দেখছি ও সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকতো, সম্ভবত কারোর সঙ্গে কথা বলতো, কিন্তু সেটা কে তা আমাদের বলেনি। অথচ কাল সন্ধ্যের পর দেখছি ওর পুরো ফেসবুক অ্যাকাউন্টটাই আউট হয়ে গেছে। এবার ছেলেটির বাবাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনাদের বাড়ি থেকে কি কোনো সোনার জিনিস চুরি গেছে বা খোয়া গেছে এর মধ্যে? ভদ্রলোক বললেন, চুরি যায়নি, তবে বেশ কিছুদিন আগে ছেলের একটা সোনার আংটি হারিয়ে গেছিল। মানে ও আমাদেরকে তো তাই বলেছিল। ইন্সপেক্টর বলল, ও কোনো সুইসাইড নোট রেখে গেছে? চলুন, এখন আপনাদের বাড়ি যেতে হবে, ওখানে আমাকে সার্চ করতে হবে। অয়নের বাড়ি সার্চ করে সুইসাইড নোট বা সন্দেহজনক কিছুই পেল না। বিকালের মধ্যে ছেলেটির জ্ঞান ফিরে আসলো। তখন অর্জুন তার সঙ্গে কথা বলবে বলে যেই গেল, অমনি ছেলেটি চিৎকার করে উঠল, বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি, আমি কাউকে খুন করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। অর্জুন বুঝলো ছেলেটি বড়সড় কোনো কিছুতে ফেঁসে গেছে বা নিজেই কিছু করে বাঁচার চেষ্টা করছে। তখন সে এমন ভান করলো যে সে সব কিছুই জানে। এরপর সেই ছেলেটিকে শান্ত করে বলল, বেশি এক্সাইটেড হতে হবে না, তুমি প্রথম থেকে সব কিছু বলো, কি করে কি ঘটলো। ছেলেটি তখন বলা শুরু করলো। ছেলেটি বলল, আমার পুরনো ফেসবুক আইডিটা নষ্ট হয়ে গেছিলো। আমি নতুন একটা ফেসবুক আইডি খুলি, সেখানে তেমন কোনো বন্ধু ছিল না। তারপর রিয়া বলে একটা মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, আমি অ্যাকসেপ্ট করি। সেখানে তার কোনো ছবি ছিল না। সেই আইডি থেকে আমাকে রোজ মেসেজ করা হতো। আমি ভাবলাম কোনো বন্ধু ফেক আইডি বানিয়ে আমাকে জ্বালাচ্ছে। সেই কথাটা ওকে বলাতে সে বলল, দাঁড়াও, আমি ভিডিও কল করছি, তাহলে তুমি বুঝতে পারবে আমি কোনো ছেলে না, মেয়ে।
ও যখন ভিডিও কল করলো দেখলাম যে খুব সুন্দর দেখতে একটা মেয়ে, বয়সে আমার থেকে একটু বড়। তারপর আমাদের মধ্যে কথা শুরু হতে থাকলো। ও জানায় যে ও বিবাহিত, ওর হাজবেন্ড অন্য জায়গায় থাকে। সে খুব সন্দেহবাতিক, তাই ও এই আইডিটা খুলেছে আর নিজের কোনো ছবি দেয়নি। তারপর প্রতিনিয়ত আমাদের কথা হতে থাকে। ও আমার খোঁজ নিত, ও কখন কি করছে সব কথা বলতো, কিন্তু ফোন নাম্বার দেয়নি। ও বলল ফোন করলে ওর হাজবেন্ড বুঝতে পারবে। অর্জুন বলল, তুমি আংটি বিক্রি করেছো আর যেখানে প্রাইভেট টিউশন পড়াও সেখানে অ্যাডভান্স নিয়েছো কি তাকে কোনো গিফট কিনে দেবে বলে? ছেলেটি বলল, আপনি সব কিছু জানেন? না, সেই কারণে নয়। ও আমাকে বলল ওর হাজব্যান্ড নাকি টাকা পাঠায়নি, ওর খুব টাকার দরকার, 10,000 টাকা চেয়েছিল। তাই জন্য আমি আমার হাত খরচার টাকা আর টিউশনের ওখানে টাকা প্লাস অ্যাডভান্স সব দিয়ে ওই 7-8 হাজার টাকা মতো ওকে দিয়েছিলাম। তারপর একদিন বেশ অনেকটা রাতে ও ভিডিও কল করে, আমাদের মধ্যে কথা হচ্ছিল। তারপরেই ওর কথাবার্তা একটু অন্যরকম হয়ে যায় আর আমরা ভিডিও কলে অন্যরকমভাবে কথা বলতে থাকি। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলতে চাইছি। এভাবেই প্রায় রাতে ও ভিডিও কল করতো আর আমাদের মধ্যে অন্যরকম কথাবার্তা হতো। এক রাতে ভিডিও কলের সময় হঠাৎ করে ওর হাজব্যান্ড কোথা থেকে এসে আমাদের দুজনকে ওই অবস্থায় দেখে ফেলে। তার পরের দিন ও চুপি চুপি আমাকে আবার মেসেঞ্জারে কল করে জানায় যে ওর হাজব্যান্ড সব কিছু জেনে গেছে আর ও নাকি আমাদের মধ্যে ভিডিও কলে যে সমস্ত কিছু হতো সব রেকর্ডিং করে রেখেছিল। সেগুলো কোনোভাবে ওর হাজব্যান্ড দেখে সেগুলো দিয়ে ওকে ব্ল্যাকমেল করছে। ওর কাছে 3 লাখ টাকা চেয়েছে, বলেছে টাকা না দিলে ভিডিও ভাইরাল করে দেবে। সেই জন্য ও আমার কাছে 1 লাখ টাকা চায়, কিন্তু আমি অত টাকা কোথায় পাবো? কিন্তু ও খুব কান্নাকাটি করে। তখন আমি আংটি বেচে দিই আর এদিক ওদিক থেকে টাকা নিয়ে ওকে আমি 20,000 টাকা মতো দিই। কিন্তু ওগুলো পাওয়ার পরে ও ভীষণ কান্নাকাটি করে, বলে আরও টাকা লাগবে। পরের দিন ও আবার আমাকে ওই জায়গায় ডাকে আর কান্নাকাটি করে বলতে থাকে যে করে হোক 1 লাখ টাকা দিতেই হবে, দরকার হলে আমি যেন আমার মায়ের সোনা গয়না চুরি করি। তখন আমি ওকে বলি, রেকর্ডিং তুমি করেছিলে তো, টাকা কোথা থেকে দেবে তুমি দেখো। ও আমার পায়ে ধরে বলে যে আমি এত টাকা কোথায় পাবো, আমি ভাইরাল হতে চাই না, এই ধরনের কথা বলতে থাকে। তখন আমি ওখান থেকে চলে আসি। তারপর ও আমাকে আবার কল করে আর আমি ওখানে ফিরে যাই। গিয়ে দেখি সেখানে ও মরে পড়ে রয়েছে, সারা শরীরে রক্তে ভেসে যাচ্ছে। আমি কোনো মতে পালিয়ে ওখান থেকে চলে আসি। আর তার ঠিক একদিন পরে আমার মেসেঞ্জারে ওর আইডি থেকে কটা ভিডিও সেন্ড করা হয়। সেখানে দেখা যাচ্ছে যে আমি ওকে বলেছিলাম টাকা কোথায় পাবে তুমি জানো, সেটা নিয়ে একটা ভিডিও রেকর্ডিং করা হয়েছে। আর একটাতে যেখানে ও মরে পড়ে আছে আর আমি ওর বডির সামনে। এই দুটো ঠিক ছিল, কিন্তু তৃতীয় ভিডিওটাতে দেখা যাচ্ছে যে আমি ওর বডিটা তুলে গর্তের মধ্যে পুঁতে দিচ্ছি। আমার মুখটা পুরো দেখা যাচ্ছে না, কিন্তু পেছন থেকে দেখা যাচ্ছে। আর এগুলো পাঠিয়ে ওর হাজব্যান্ড আমাকে বলে যে আমি যদি 5 লাখ টাকা না দিই তাহলে এই ভিডিওগুলো পুলিশকে দেখিয়ে বলবে যে আমি রিয়াকে টাকার জন্য ব্ল্যাকমেল করেছিলাম, তারপর ওকে মেরে ফেলেছি। আর আমি তখন বুঝতে পারছিলাম না যে আমি কি করব। বারবার আমাকে ফোন করে টাকার জন্য চাপ দিচ্ছিল, তাই ভয় আমি এই কাজটা করি। অর্জুন অয়নের মোবাইল নিয়ে তার ডিলিট হওয়া ফেসবুকটা রিকভার করে সমস্ত মেসেজগুলো চেক করলো। তারপর তার টিমকে ডেকে বলল রিয়া মেয়েটার আইডিটা হ্যাক করে সেখান থেকে কোনো রকম ইনফরমেশন পাওয়া যায় কিনা দেখতে। এরপর তার সহযোগী সূর্যকে ডেকে বলল যে আমার মনে হচ্ছে এই ছেলেটার বিরুদ্ধে কোনো ফাঁদ পাতা হয়েছে। সূর্য বলল, কেন? এমনও তো হতে পারে ছেলেটা সত্যিই ভুল করেছে। অর্জুন বলল, না, প্রথমত দেখো ওরা যখন ভিডিও কল করছিল অত রাতে ওর হাজব্যান্ড কোথা থেকে চলে আসলো? দরজা নিশ্চয়ই বন্ধ ছিল, আর ওর হাজব্যান্ড তো বাইরে চাকরি করতো, তাহলে সে কি করে আসলো? আর দ্বিতীয়ত আমার মনে হয় না যে কোনো মেয়ে এই ধরনের ভিডিও রেকর্ড করে রাখবে, বিশেষত তার হাজব্যান্ড যখন সন্দেহবাতিক, তাহলে সেটা কেন করলো? আর তাছাড়া এই ভিডিওগুলো ভালো করে লক্ষ্য করে দেখো, যখন অয়ন প্রথমবার মেয়েটার কাছে আসলো তখন মেয়েটার শরীরে যত রক্ত ছিল, মেয়েটার লাশটা যখন গর্তে পোতা হচ্ছে তখন অত রক্ত নেই। তুমি টিম নিয়ে ওই জায়গায় গিয়ে দেখো কোনো লাশ পাওয়া যায় কি না। বেশ কয়েক ঘন্টা পর সূর্য এসে জানালো যে ওই মেয়েটার আইডি হ্যাক করে সেখান থেকে একটা ফোন নাম্বার পাওয়া গেছে। ফোনটা সুইচ অফ বলছে, তবে ডিটেলস বের করতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর যেখানে ওই মেয়েটার লাশটা পড়ে থাকতে দেখা গেছিলো সেখানে কোনো রকম রক্ত পাওয়া যায়নি এবং আশেপাশেও কোনো লাশ পাওয়া যায়নি। কিছুক্ষণ পরে ফোনের ডিটেলস সব চলে আসলো। সূর্য বলল, স্যার ফোনের ডকুমেন্টস অনুসারে মেয়েটির নাম অঙ্কিতা, তবে ডকুমেন্টসের ছবির সাথে ভিডিওতে দেখা মেয়েটির কোনো মিল নেই।
তারপর সেই ফোন নাম্বারের সাথে যে ঠিকানা ছিল সেখানে অর্জুন চলে গেল তার টিম নিয়ে। দরজায় নক করতে একটি মেয়ে বেরিয়ে আসলো। অর্জুন বলল, আপনি অঙ্কিতা? এই নাম্বারটি কি আপনার? মেয়েটি ভালো করে দেখে বলল যে না, এটি আমার নাম্বার না, তবে আমার একটা ফ্রেন্ড আমার ডকুমেন্টস দিয়েই নাম্বারটা নিয়েছিল। অর্জুন জিজ্ঞাসা করলো, সে কে, আর আপনি তাকে ডকুমেন্টস দিয়েছেন বা কেন? মেয়েটি বলল, ওর নাম বিদিশা, আমি আর ও একসঙ্গে কাজ করতাম। ওর সিমটা নষ্ট হয়ে গেছিলো, ওর কাছে কোনো ডকুমেন্টস ছিল না, তাই আমাদের ম্যাডামের কথায় আমি ওকে হেল্প করেছিলাম। অর্জুন জিজ্ঞাসা করলো, মেয়েটির ঠিকানা আপনি জানেন? মেয়েটি বলল, ওর আসল বাড়ি তো গ্রামের দিকে, তবে এখানে সঞ্জয়ের সঙ্গেও থাকে। মেয়েটি দেয়া ঠিকানায় গিয়ে দরজায় নক করতে সেই মেয়েটি দরজা খুলল। তখন সূর্য বলল, বাহ, আপনি তো দেখছি বেঁচে আছেন, আর আপনাকে খুন করার ভয়ে একজন তো হসপিটালেই পৌঁছে গেল, তো আপনার সঙ্গীটি কই? এই বলে তারা ঘরে ঢুকে গেল, আর সেখানেই উপস্থিত ছিল সঞ্জয়। অর্জুন বলল, ঘরে যত ল্যাপটপ মোবাইল আছে সব সঙ্গে নিয়ে চলো। থানায় গিয়ে মোবাইল ল্যাপটপ সব চেক করে সূর্য বলল, দেখুন স্যার, এদের তো অনেকগুলো ফেসবুক আইডি, এখানে অনেক ছবি আর ভিডিও রয়েছে, এগুলো দিয়ে অনেককে ব্ল্যাকমেল করে এরা টাকা আদায় করতো। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু হলে তারা কিছুই বলছিল না। তখন অর্জুন বলল, এক কাজ করো, এই মেয়েটাকে বেঁধে এই সঞ্জয়ের বাড়িতে নিয়ে গিয়ে খুব টর্চার করো, তারপর একে মেরে দাও, আর এর খুনের দায়ে সঞ্জয়কে জেলে ঢোকাও, তাহলে আর আমাদের বেশি খাটনি করতে হবে না, আদালতেও যেতে হবে না। দুজনেই তখন ভয়ে সব বলতে শুরু করলো। অর্জুন তখন বলল, এদের দুজনকে আলাদা আলাদা ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করো, আর দুজনের বয়ানের মধ্যে যদি কোনো গড়মিল দেখেছো একদম কপালের মাঝখানে শ্যুট করে দেবে, বাকিটা আমি বুঝে নেব। এরপর দুজনকে আলাদা আলাদা ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু হলো। প্রথমে সঞ্জয় বলতে শুরু করলো। সে বলল, আমার একটা গার্লফ্রেন্ড ছিল, সে চাকরি করতো, আমি বাচ্চাদের আঁকা শেখাতাম, তেমন কিছু ইনকাম ছিল না, গার্লফ্রেন্ডের টাকাতেই আমার হাত খরচা চলতো, কিন্তু ও আমার থেকে ব্রেকআপ করে নিয়ে বিয়ে করে নেয়, আমার হাত খরচা বন্ধ করে দেয়। তখন আমি আমাদের পুরনো ছবি আর কনভারসেশন দেখি ওকে ব্ল্যাকমেল করে অনেক টাকা আদায় করে নিই, কিন্তু তারপরে ও আর টাকা দিতে চায়নি। এরপর আমি অন্য রাস্তা নিলাম। আমার ড্রয়িং ক্লাসে যারা আঁকতে আসতো তাদের দিদি পিসি সবার সঙ্গে ভালোবাসার নাটক করে নানা রকম ছবি তুলে তাদেরকে ব্ল্যাকমেল করতাম। এভাবে চলছিল ভালোই। একদিন একটা মেয়ের দুই দাদা এসে আমাকে খুব মারধর করে যায়। ব্যাপারটা জানাজানি হতে আমার আঁকার ক্লাস বন্ধ হয়ে যায়, বাবাও ঘর থেকে বের করে দেয়। তখন আমি এখানে আসি আর অন্য ফাঁদ পাতি। আমি ফেসবুকে মেয়ে পটানো শুরু করি, বিবাহিত অবিবাহিত সবাইকে, যাদের আর্থিক অবস্থা ভালো। তাদের ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে তাদের থেকে টাকা আদায় করতাম। অর্জুন বলল, আর এই বিদেশা মেয়েটাকে তোমার বউ? সঞ্জয় বলল, না, ওর সঙ্গে আমার আলাপ হয়েছিল একটা মেসেজ পার্লারে। এদিকে মেয়েটি বলা শুরু করলো। মেয়েটি বলল, আমি গ্রাম থেকে এখানে এসেছিলাম কাজের সন্ধানে, একটা ম্যাসাজ পার্লারে কাজ করতাম, কিন্তু থাকার জায়গা ছিল না। ওখানেই আলাপ হয় সঞ্জয়ের সাথে। ও আমাকে নিজের বাড়িতে নিয়ে আসে, আর ওই আমাকে বলেছিল এইসব করতে। ও ফেসবুকে মেয়েদের ফাঁসাতো, আর আমি ছেলেদের, আমি বিবাহিত আর ভালো চাকরি করা এমন লোকদের ফাঁসাতাম। তাদের সাথে ভিডিও কল করে সেগুলো আমি রেকর্ড করে রাখতাম, আর বাড়ির লোককে জানিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদের থেকে টাকা আদায় করতাম। এবার অর্জুন বলল, তুমি তো বিবাহিত লোকদের ফাঁসাতে, তাহলে এই ছেলেটাকে কেন ফাঁসালে? মেয়েটি বলল, আসলে ওর বাবাকে আমি চিনতাম, ইলেকট্রিক অফিসে কাজ করে, আমি দেখেছি ওনাকে অনেকবার। আর ছেলেটার ফেসবুকে ওর বাবার সাথে ছবি ছিল। আমি ভেবেছিলাম যে এটা ওর বাবার আইডি, কিন্তু যখন ভিডিও কল করি তখন বুঝতে পারি যে এটা উনার ছেলে। কিন্তু তাও ভাবলাম যে দেখি এর থেকেই যদি কিছু পাওয়া যায়। অর্জুন বলল, অন্যদের তো ভিডিও রেকর্ডিং করে ভয় দেখাতে, তাহলে এসব মার্ডার ফার্ডারের ভয় দেখালে কেন? মেয়েটি বলল, আমি প্রথমে একবার আমার হাজব্যান্ড টাকা পাঠাচ্ছে না এই বলে ওর কাছে কিছু টাকা চাই, দেখলাম ও যা হোক করে টাকা দিতে পারবে, তাই জন্য ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে ওর কাছে টাকা চাই। ও কিছু টাকা দিল, কিন্তু আর দিতে চাইছিল না, তাই যাতে ও ভয় পেয়ে আরও টাকা দেয় সেই জন্যই আমরা এই নাটকটা করি। অর্জুন বলল, আর লাশ পোতার ব্যাপারটা, ওটা কি? মেয়েটি বলল, ওগুলো সবই সঞ্জয় করেছে। সঞ্জয় অয়নের মতো জামা পরে লাশ পোতার অ্যাক্টিং করেছিল, আর সমস্ত ভিডিওগুলো লুকিয়ে রেকর্ড ওই করেছিল যাতে অয়ন ভয় পেয়ে টাকা দেয়। অর্জুন বলল, সবই বুঝলাম। তোমাদের ফোন আর ল্যাপটপ থেকে যা তথ্য পেয়েছি তাতে দেখছি দুটো মেয়ে ওই সঞ্জয়ের জন্য সুসাইড করেছে, আর এই অয়ন ছেলেটা তোমার জন্য। হয়তো কোনো কারণে বাড়ির লোক কেস করেনি, তবে এখন সব প্রমাণ আমার হাতে আছে, তাই তোমাদের দুজনের এগেনস্টে এমন কেস দেব যাতে সারা জীবন তোমরা জেলে বসেই কাটাতে পারো।
অর্জুন স্বপনকে বলল, তোমার জন্যই আজ এত বড় একটা ক্রাইম বন্ধ হলো। তবে হ্যাঁ, প্রথমে যদি ওই সঞ্জয়ের গার্লফ্রেন্ড পুলিশকে জানাতো তবে আর কিন্তু এত কিছু হতো না।